সাসপেন্স জাংশন। দেখেন নিকুঞ্জ বাবু, আপনার এই नटराज मूर्ति আমার খুব পছন্দ আছে। ঠিক করে বলেন কিতনে রুপিয়া মে হমে দেंगे। আপনি দেখুন, আমি আগেও বলেছি আর এখনো বলছি, এই মূর্তি আমি দেব না। শুধু আপনাকে কেন, আমি কাউকেই দেব না। দেখেন, আমি কিন্তু ভালো कीमत দিতেও রাজি আছি। বলেন তো দুগনা कीमत দিতেও রাজি। আপনি এবার আসতে পারেন। নিকুঞ্জ বাবু, আপনি একটু ভালো করে সোচকে দেখবেন। আপনি কানে শুনতে পান না? এক কথা কতবার বলবো? যান, যান, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আর কোনোদিন যেন আপনাকে আমার বাড়িতে না দেখি। এটা আপনি মোটেও ভালো কাম করলেন না। দেখে নেবেন আপনি আমি কি করতে পারি। আপনিও দেখে নেবেন আমি কি করতে পারি। এরপর আরেকবার আপনাকে দেখি, তখন আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। যান, যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। হ্যালো, যাদবপুর থানা। হ্যাঁ বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে চলে আসুন। কেন, কি হয়েছে? বাবু খুন হয়েছেন স্যার, খুন হয়েছে। খুন? কখন, কিভাবে? আমি আমি রান্নাঘরে ছিলাম, তারপর বাবু। হারু আর কথা বলতে পারল না, আবার কাঁদতে শুরু করলো। ইন্সপেক্টর সুশীল কুমার ফোন কেটে দুজন কনস্টেবলকে নিয়ে হারুর বলা ঠিকানায় এসে হাজির হলেন। রাত তখন 10:30। পুলিশের গাড়ি যখন এসে দাঁড়ালো চারুলতা অ্যাপার্টমেন্টের সামনে, তখন সুশীল কুমার দেখলেন আশেপাশের অনেক লোক এসে জমা হয়েছে। সুশীল কুমার সবাইকে সাইডে সরে যেতে বললেন। তারপর সোজা উঠে গেলেন 2 তলার ফ্ল্যাটে। ফ্ল্যাটের কাছে গিয়ে দেখলেন দরজার সামনে অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সুশীলবাবু সবাইকে বাইরে বেরিয়ে যেতে বললেন। পুলিশের কথা শুনে সবাই বাইরে বেরিয়ে এলেন, কিন্তু কেউ চলে যাননি। ঘরের মধ্যে প্রবেশ করেই সুশীলবাবু দেখলেন বসার ঘরের মেঝেতে একজন ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছেন। ওপর থেকেই দেখে বোঝা গেল মাথায় কিছু ভারী জিনিসের আঘাত দেওয়া হয়েছে। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। সেই ঘরেই দাঁড়িয়ে আছে একজন বছর 20-22-এর যুবক। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে খুব ভয়ে আছে। সুশীলবাবু নিচে পড়ে থাকা ব্যক্তির হাতের নার্ভ চেক করে বুঝলেন সত্যি সেই ব্যক্তি মারা গেছেন। তারপর সামনে এগিয়ে এসে প্রশ্ন করলেন, থানায় কে ফোন করেছিল? আগে স্যার আমি ফোন করেছিলাম। তুমি কে? আমি আমি হারু দাস। আমি এই বাড়িতে কাজ করি। আর ইনি? উনি আমার বাবু। কি নাম ওনার? নিকুঞ্জ পেরামানিক। ঘটনাটা কখন হয়েছে? এই তো কিছুক্ষণ আগে। তুমি তখন কোথায় ছিলে? আমি তখন রান্না করেছিলাম। বাবুর খাবারের সময় রাত 9:30। ওই সময় বাবু প্রতিদিন খাবার খান, তাই আমাকে বললেন যে খাবার গরম করতে। আমি খাবার গরম করতে রান্নাঘরে চলে যাই, আর এমন সময় কারেন্ট চলে যায়। আমি রান্নাঘরেই ছিলাম, তখন আলোর ব্যবস্থা করতে বলে আমি বাবুকে বললাম, হ্যাঁ বাবু আমি যাচ্ছি, আপনি ঘরেই থাকুন। এরপর আমি একটি মোমবাতি জ্বালিয়ে আস্তে আস্তে এই ঘরে যখন আসি, তখন আচমকাই বাবু জোরে চিৎকার করে ওঠে। আমি আমি খুব ভয় পেয়ে যাই। আমি সেই চিৎকার শুনে এই ঘরে তাড়াতাড়ি করে আসি। এসে দেখতে পাই বাবু মেঝেতে পড়ে আছে, মাথা থেকে কল করে রক্ত পড়ছে। আমি দেখি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। তাও বাবুর কাছে এগিয়ে বাবুকে ডাকি, কিন্তু বাবুর কোনো সাড়া শব্দ ছিল না। আমি বাইরে বেরিয়ে আশপাশের চিৎকার চেঁচামেচি করতেই অনেকে এগিয়ে আসেন। কারা এসেছিল? এই পাশের ফ্ল্যাটে যারা থাকে তারা। আচ্ছা, যখন তুমি এই ঘরে এলে তখন তুমি কাউকে দেখতে পাওনি? না। কারোর দৌড়ানোর শব্দ শুনেছিলে? না, আমি কোনো শব্দ শুনতে পাইনি। দরজা খোলা ছিল? হ্যাঁ। দরজা খোলা ছিল কি না? তুমি তো বললে বাবুর এমন অবস্থা দেখে
তুমি বাইরে বেরিয়ে লোক ডেকেছিলে, তখন কি দরজা খোলা ছিল নাকি বন্ধ ছিল? বলো বলো, মনে করে বলো। স্যার দরজা খোলা ছিল, কিন্তু আমার স্পষ্ট মনে আছে দরজা লাগানো ছিল। খুললো কিভাবে সেটা আমি জানি না। তার মানে আততায়ী দরজা দিয়েই এসেছিল। দরজা নিশ্চয়ই তোমার বাবু খুলেছিল। কিন্তু কেউ তো আসেনি। হ্যাঁ হ্যাঁ, তবে সন্ধেবেলা একজন এসেছিলেন, সে তো চলেও গিয়েছিল। রাতে তো আর কেউ আসেনি। সন্ধেবেলায় কে এসেছিল? আগরওয়াল সাহেব। তিনি কে? উনি এই অ্যাপার্টমেন্টেই থাকেন, তবে অন্য ফ্ল্যাটে। উনি কি জন্য এসেছিলেন? মানে না আসলে না আসলে মানে কি? পরিষ্কার করে বলো, ভয় পেও না, সবটা বলো। আসলে আমার বাবুর কাছে অনেক পুরনো দিনের জিনিস আছে, ওগুলোই দেখতে এসেছিলেন। পুরনো দিনের জিনিস মানে? ওই যেগুলো অনেক বছরের পুরনো জিনিস, বাজারে তার অনেক দাম হয়, সেই সব জিনিস। মানে অ্যান্টিক জিনিস? হ্যাঁ বাবু, হ্যাঁ ওই অ্যান্টিক। কোথায় আছে সেগুলো? বাবুর ঘরের আলমারিতে। কিছু চুরি গেছে কি? সেটা তো জানি না। তোমার বাবুর ফ্ল্যাটে ঢুকে কেউ তোমার বাবুকে মেরে গেল আর তুমি কিছুই জানো না? ইয়ার কি হচ্ছে? ঠিক করে বলো, কে এসেছিল বাড়িতে? নাকি তুমি নিজেই তোমার বাবুকে মেরেছ আর এখন গল্প বানাচ্ছ? না স্যার, আমি কোনো গল্প বানাচ্ছি না। আমি সত্যিই জানি না বাবুকে কে খুন করলো, বিশ্বাস করুন। আচ্ছা চলো, আলমারিটা দেখাবে, চলো দেখি কিছু চুরি হয়েছে কিনা। শ্যামলবাবু, আপনি এখানেই থাকুন, কাউকে ভেতরে আসতে দেবেন না। আর ফরেন্সিক টিমকে ফোন করে এখানে আসতে বলুন। আমি ভেতরের ঘরে যাচ্ছি। অনুপবাবু, আপনি আমার সাথে চলুন। হারু সুশীলবাবু আর কনস্টেবল অনুপবাবুকে নিয়ে ভেতরের ঘরে গেল। ভেতরের ঘরে গিয়ে হারু চাবি দিয়ে আলমারি খুলে জিনিস দেখাতে লাগলো। এমন সময় বলে উঠল, এ কি, বাবুর অষ্টধাতুর নটরাজ মূর্তিটা কোথায় গেল? অষ্টধাতুর নটরাজ মূর্তি মানে? মানে এখানে কোনো মূর্তি মিসিং আছে? হ্যাঁ স্যার, বাবুর একটা অনেক পুরনো অষ্টধাতুর নটরাজ মূর্তি আছে, কিন্তু এখন সেটা এইখানে নেই। তুমি কি নিশ্চিত ওই মূর্তিটা এখানেই ছিল? হ্যাঁ স্যার, বাবু সব জিনিস এখানেই রাখতেন, কিন্তু এখন ওই মূর্তিটা নেই। অনেক দামি স্যার ওই মূর্তিটা। তুমি কিভাবে জানলে? না মানে বাবু একদিন আমাকে বলেছিল, তাই জানি। আচ্ছা, আর একটু ভালো করে দেখে বলো তো, আর কোনো জিনিস মিসিং আছে কিনা? হারু আলমারিটা ভালো করে দেখে বলল, স্যার আমি তো সব জিনিসের কথা বলতে পারবো না, তবে ওই মূর্তিটা বাবু অনেকবার আমাকে দেখিয়েছিল, তাই ওটাকেই চিনি। আচ্ছা, আমরা দেখছি। এরপর আলমারিটা খুব ভালো করে দেখতেই একটি ডায়েরি বেরিয়ে এলো। তার পাতা উল্টাতেই সুশীলবাবু দেখলেন ডায়েরির পাতায় একটা লিস্ট করা আছে, সেই সাথে সেই সব জিনিসের একটা করে ছবি। নিকুঞ্জবাবু কোন জিনিস কোথায় কত দামে কিনেছেন, সেই জিনিসের এখন বাজার দর কত, কত বছরের পুরনো সেই জিনিস, তার সব কিছুই লেখা আছে ওই ডায়েরিতে। ডায়েরিটা ভালো করে দেখে নিয়ে সুশীলবাবু আলমারি লক করে দিলেন, চাবিটা নিজের কাছে রাখলেন আর ডায়েরিটা সঙ্গে নিলেন। হারুকে আবার প্রশ্ন করলেন, বাড়িতে আর কোনো জিনিস তাহলে চুরি যায়নি? আর আগরওয়াল সাহেব ওই মূর্তিটাই দেখতে আজকে সন্ধেবেলায় এসেছিলেন, তাই তো? হ্যাঁ, আর খুব ঝামেলা হয়েছিল। ঝামেলা? কিসের ঝামেলা? আসলে আগরওয়াল সাহেবের ওই মূর্তিটা খুব পছন্দ হয়েছিল, আর উনি ওই মূর্তিটা কিনতে চেয়েছিলেন, কিন্তু বাবু মূর্তিটা বিক্রি করতে চাননি, তাই ঝামেলা হয়েছিল। হতে পারে নিকুঞ্জবাবু খুনও সেই কারণেই হয়েছেন। আচ্ছা, এই আগরওয়াল সাহেব এখন কোথায় আছেন? আমার চিৎকার শুনে উনি ওই ফ্ল্যাটে ছুটে এসেছিলেন, মনে হয় এখনো বাইরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা চলো দেখি,
আগরওয়াল সাহেব এখনো বাইরে আছেন কিনা। বলছি, তোমার বাবুর কোনো আত্মীয় স্বজন নেই? না স্যার, বাবু একা মানুষ, বিয়ে করেনি। কোনো বন্ধু বা বান্ধবী ছিল? বাড়িতে কাউকে আসতে দেখেছ? না স্যার। তুমি এখানে কত বছর আছো? 2 বছর। ভেতরের ঘর থেকে যখন সুশীলবাবু বেরিয়ে এলেন তখন দেখলেন বসার ঘরে ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাক্তার চলে এসেছেন। ইতিমধ্যে উনি ডেড বডি পরীক্ষা শুরুও করে দিয়েছেন। সুশীলবাবুকে দেখে ডাক্তার আবির সেন বলেন, স্যার, বডিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। প্রাইমারি দেখে বোঝা যাচ্ছে মাথায় কোনো ভারী জিনিসের আঘাতে মৃত্যু হয়েছে। এক্সেসিভ ব্লাড লসেই হয়তো এই ডেথ। আমরা বডিটা নিয়ে যাচ্ছি পোস্টমর্টেমের জন্য। আচ্ছা, বেশ, নিয়ে যান। ভালো করে পরীক্ষা করে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেবেন। বডি নিয়ে ডাক্তার চলে যায়। বাড়ির বাইরে বেরিয়ে সুশীলবাবু সকলের উদ্দেশ্যে বললেন, এখানে আগরওয়াল সাহেব কে আছেন? ভিড়ের মাঝ থেকে একজন মোটাসোটা ব্যক্তি বেরিয়ে এলেন। তারপর বললেন, আমি আছি পীযূষ আগরওয়াল। বলেন, কি বলবেন? আপনি সন্ধেবেলায় নিকুঞ্জবাবুর সাথে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। তো কি হলো? আপনি নিকুঞ্জবাবুর ওই অষ্টধাতুর নটরাজ মূর্তিটা কিনতে চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলাম। তো তাহলে ওই জন্যই আপনি নিকুঞ্জবাবুকে খুন করলেন? রাম 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 রাম, কি বলছেন আপনি ইন্সপেক্টর বাবু? আমি কেন নিকুঞ্জ বাবুকে খুন করব? মূর্তিটা পাওয়ার জন্য? কিন্তু উনি তো মূর্তিটা আমাকে দেন নাই। তার জন্যই তো আপনি ওনাকে খুন করে মূর্তিটা চুরি করেছেন। মূর্তিটা মিসিং আছে। এসব কি বলছেন আপনি? আমি খুন খারাপের কথা খ্বাব মে ভি সোচতে পারি না। আর তখন আরেকজন ব্যক্তি বলে উঠলেন, না না ইন্সপেক্টর, এই আগরওয়াল সাহেবকে একদম বিশ্বাস করবেন না। উনি ইদানিং নিকুঞ্জবাবুর কাছে এসে ওই মূর্তিটা বিক্রির জন্য চাপ দিতেন। আজও তো এসেছিলেন, জিজ্ঞাসা করুন। আজ নিকুঞ্জবাবু খুব চিৎকার চেঁচামেচি করছিলেন। হয়তো আজকে উনি বিরক্ত হয়ে আগরওয়াল সাহেবকে ওনার ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তাতে আগরওয়াল সাহেবও রেগে গিয়ে নিকুঞ্জবাবুকে বলেন যে দেখে নেবেন। আপনি কিভাবে জানলেন? আর বলবেন না স্যার, দুজনে মিলে এত চিৎকার চেঁচামেচি করছিলেন যে এমনি সব শোনা যাচ্ছিল। আর আমি কেন, অ্যাপার্টমেন্টে সবাই কম বেশি শুনতে পেয়েছেন। हाँ, और আপনি सबका घर में कान लगा के सुनते हो। আপনার ব্যাপারেও আমি বহুত কুছ জানি। আগরওয়াল সাহেবের কথা শুনে এবার শেখরবাবুরও চোখ মুখের রং যেন বদলে গেল। সুশীল স্যারের সেটা নজর এড়াল না। তিনি চুপ করে রইলেন। শেখরবাবু কথা ঘোরানোর জন্য বলতে শুরু করলেন, কি সব বলছেন? এখন আপনি আমার দিকে কথা ঘোরাতে চান? আর কি বললেন আপনি? হ্যাঁ, আমার ব্যাপারে অনেক কিছু জানেন নাকি? তা কি জানেন শুনি? দেখেন শেখর বাবু, আপনি আমার ব্যাপারে কিছু না জেনে গলত বাত বলবেন না, এ আমি আপনাকে বলে দিলাম। না হলে আপনি যে ফ্ল্যাটের সব মেয়েদের গলত নজরে দেখেন ও সব আমিও জানি। আর এ লিয়েই তো আপনার সাথে নিকুঞ্জ বাবুর ঝামেলাও হয়েছিল। কি ভাই লোক, সব বলো। সুশীল স্যার দেখলেন সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। তার মানে কথাটা যে সত্যি সে ব্যাপারে কোনো দ্বিধা নেই। তাই সুশীল স্যার আবার বললেন, দেখুন, নিকুঞ্জবাবু খুন হয়েছেন আপনাদের অ্যাপার্টমেন্টে। আর খুনি কিন্তু এই অ্যাপার্টমেন্টেরই একজন লোক। কারণ আমি দারোয়ানের সঙ্গে কথা বলেছি, আর সে বলেছে সে কাউকে বাইরে থেকে আসতে বা যেতে দেখেনি। তাই খুনি আপনাদের মধ্যেই কেউ একজন বা অনেকজনও হতে পারেন। সুশীল স্যারের কথা শুনে তখন আরেকজন ফ্ল্যাটের মালিক বলে উঠলেন, তাহলে তো আপনি হারুকেই ধরতে পারেন। ও বেটাও কোনো দোয়া তুলসী পাতা না। নিকুঞ্জবাবুর সাথে তারও তো ঝামেলা হয়েছিল। আপনার নাম? আমি প্রতিম রায়, এই অ্যাপার্টমেন্টেই থাকি। দেখুন প্রতিমবাবু, আপনি কোন কথা কোথায় নিয়ে আসছেন? হ্যাঁ, মাঝি বাবুর সাথে আমার ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা অন্য কারণে। কি কারণে? আসলে স্যার, আমার মা খুব অসুস্থ ছিল, তাই কটা দিনের ছুটি চেয়েছিলাম, কিন্তু উনি দেননি। তাই রাগের মাথায় বলেছিলাম যে সময় সবার এক যায় না, আমারও একদিন সময় আসবে, তখন দেখিয়ে দেবো।
এতক্ষণ সকলের কথা শুনে সুশীলবাবু সকলকে সন্দেহের তালিকায় রাখলেন আর যাওয়ার আগে বলে গেলেন, এই অ্যাপার্টমেন্টে যারা যারা আছেন তারা এখনই শহরের বাইরে কেউ যাবেন না, যতদিন না এই কেস সমাধান হচ্ছে। কেউ আর কোনো কথা বলল না। তবে সুশীল কুমার সবাইকে খুব ভালো করে দেখে নিলেন। হারুকে বলে গেলেন, এখন আপাতত হারু ওই ফ্ল্যাটেই থাকবে। কেস সমাধান হলে হারু চলে যেতে পারে। থানায় ফিরে আসেন সুশীলবাবু, সাথে অনুপবাবু আর শ্যামলবাবু। সুশীল স্যার বললেন, অনুপবাবু আর শ্যামলবাবু, আপনাদের কিছু কাজ করতে হবে। আপনারা দুজনে ওই অ্যাপার্টমেন্টের সমস্ত ব্যক্তির ব্যাপারে খুঁটিনাটি খোঁজ নেন। কাদের সাথে নিকুঞ্জবাবুর ঝামেলা ছিল, ছোটোখাটো সমস্ত খবর চাই। আর ওই হারুর ব্যাপারেও খোঁজ নেন। খুন করার সুযোগটা কিন্তু ওরই বেশি ছিল, কিন্তু মোটিভ হয়তো অনেকেরই ছিল। অনুপবাবু, আপনি ওই হারু আর আগরওয়াল সাহেবের ব্যাপারে খোঁজ নেন, আর শ্যামলবাবু আপনি বাকিদের ব্যাপারে খোঁজ নেন। পরের দিন বিকেলবেলায় নিকুঞ্জবাবুর পোস্টমর্টম রিপোর্ট আসে। সেখানে লেখা ছিল, মাথায় ভারী কোনো জিনিসের আঘাতে নিকুঞ্জবাবুর মৃত্যু হয়েছে, আর সময় 9:45 থেকে 10টার মধ্যে। এমন সময় হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করলেন অনুপবাবু। তিনি বলতে শুরু করলেন, স্যার, বেশ কিছু খবর জানতে পেরেছি। বলুন, কি জানতে পেরেছেন? স্যার, ওই অ্যাপার্টমেন্টের বেশ কয়েকজনের সাথেই নিকুঞ্জবাবুর ঝামেলা ছিল। আচ্ছা, কীরকম? স্যার, সবার প্রথমে বলি, ওই আগরওয়াল সাহেব, উনি মোটেই ভালো মানুষ নন। চোরাই জিনিস কেনা বেচা করেন, তার ওপর অ্যান্টিক জিনিসও বিক্রি করেন। হারু যে অষ্টধাতুর নটরাজ মূর্তির কথা বলেছিল, সেই মূর্তির ওপর ওনার অনেক দিন ধরেই নজর আছে। উনি প্রায় দিনই নিকুঞ্জবাবুর কাছে গিয়ে ওই মূর্তি কিনতে চাইতেন। আচ্ছা, বেশ। আর? স্যার, ওই হারুর ব্যাপারেও খোঁজ নিয়েছি। ছেলেটি এমনিতে ভালোই, আর বাড়ি শান্তিনিকেতনের একটা গ্রামে। সেই বাড়িতে একা মা আর একটি বোন আছে, বিয়ে হয়নি, খুবই গরিব। হারুর সাথে একবার খুব ঝামেলা হয়েছিল ওর। হ্যাঁ, জানি, সে বলেছিল। না স্যার, এই ঝামেলার কারণটা অন্য। অন্য মানে কি রকম? ওই অ্যাপার্টমেন্টের বাইরে একটা চায়ের দোকান আছে, সেখানে বসেই একবার হারু বলেছিল ওই চায়ের দোকানের মালিককে। কি বলেছিল? বলেছিল যে হারু 2 বছর নাকি নিকুঞ্জবাবুর কাছে কাজ করেছে, কিন্তু নিকুঞ্জবাবু হারুর বেতন সেই একই রেখেছিল। হারু মাঝে মাঝেই বেতন বাড়ানোর কথা বললে নিকুঞ্জবাবু নাকি তাকে খুবই গালমন্দ করত, ছোট বড় অনেক কথাও নাকি বলতো। তাতে নিশ্চয়ই নিকুঞ্জবাবুর ওপর হারুর একটা রাগ ছিল, আর সেই রাগের জন্য সে খুনও করতে পারে। হ্যাঁ, হতেই পারে। এমন সময় শ্যামলবাবুও এলেন। সুশীলবাবু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে উনি বলতে শুরু করেন, স্যার, অ্যাপার্টমেন্টের বাকি সদস্যদের ব্যাপারে খোঁজ নিয়েছি। কি জানতে পারলেন? স্যার, ওই অ্যাপার্টমেন্টের একজন হলেন শেখরবাবু। ওনার চরিত্র মোটেও ভালো না, বেশ অনেকগুলো অভিযোগ আছে ওনার নামে। উনি নাকি অ্যাপার্টমেন্টের মেয়ে বউদের খুব বাজে নজরে দেখেন, তার উপর সবার নামে নিন্দে রটিয়ে বেড়ান। এই যেমন ওই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে থাকেন সায়ন্তন আর পৌলমী। খবর নিয়ে জানতে পারলাম ওরা এখনও বিয়ে করেনি, লিভ ইন রিলেশনশিপে আছে। অ্যাপার্টমেন্টের অনেকেই ব্যাপারটা ভালো চোখে দেখেনি। নিকুঞ্জবাবুর সাথে একবার যে ঝামেলাও হয়েছিল, কার বাড়িতে কি হচ্ছে, কার বউ কার সাথে ঘোরাফেরা করছে, কার বর কোন অফিসে কলিগের সাথে রাত কাটাচ্ছেন, সেসব খবর নাকি শেখরবাবুর কাছে থাকে। উনি এইসব জানতে পারেন কিভাবে? খবর পেলাম ওই অ্যাপার্টমেন্টে কাজ করেন বিশাখা নামের একটি মেয়ে, বেশ কয়েকটি ফ্ল্যাটে কাজ করে। শেখরবাবুর সাথে তার নাকি খুবই সখ্যতা। বুঝলাম। আর কিছু? হ্যাঁ স্যার, আরও আছে। ওই প্রতিমবাবু, উনি নাকি সকাল সন্ধে নিজের ফ্ল্যাটে খুব জোরে মিউজিক চালিয়ে গান শোনেন, আর এর জন্য নাকি ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। সুদীপ দত্ত বলে একটা ছেলে আছে, সে নাকি প্রতিদিন মদ খেয়ে ফ্ল্যাটে ফেরে, সঙ্গে প্রতিদিন নতুন নতুন মেয়ে থাকে, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ। নিকুঞ্জবাবুই নাকি সেই অভিযোগ প্রথম করেছিলেন, তাই অ্যাপার্টমেন্টের অনেকের সাথে এই ওনার ঝামেলা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই মোটিভ আছে নিকুঞ্জবাবুকে খুন করার, তবে আগরওয়াল সাহেবের মোটিভ কিন্তু সব থেকে বেশি।
কিন্তু আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বেশ, প্রমাণ আমাদের জোগাড় করতে হবে। লোক লাগান আরও। অ্যাপার্টমেন্টের সবার উপর নজর রাখুন। কে কখন কোথায় যাচ্ছে সব খবর জোগাড় করুন। ছদ্মবেশে পুলিশের লোককে কাজে লাগান। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কেস আমাদের সমাধান করতেই হবে। আচ্ছা, একটু সিসিটিভির খোঁজ করুন তো। স্যার, ওটা আমি আগেই দেখেছি। রাত 9টা থেকে 10:30টার মধ্যে কেউ অ্যাপার্টমেন্ট থেকে বের হয়নি। তার মানে এটা শিওর যে খুনি ওই অ্যাপার্টমেন্টেই আছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের তাকে চিহ্নিত করতে হবে। অ্যাপার্টমেন্টের সবাই এখন বিপজ্জনক অবস্থায় আছে। তার মোটিভ কি সেটা আমাদেরই খুঁজে বের করতে হবে। লোক লাগান, যত পারেন লোক লাগান, তাদের কাজে লাগান। এরপর শ্যামলবাবু আর অনুপবাবু বেরিয়ে গেলেন। সুশীল স্যার কেসটা প্রথম থেকে খুব ভালো করে দেখছিলেন। রাত তখন প্রায় 11টা। এমন সময় ওনার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে কি খবর এলো সেটা শোনা গেল না। তবে ফোন কাটতেই সুশীল স্যার শ্যামলবাবু অনুপবাবুকে ডেকে বললেন, চলুন, আমাদের চারুলতা অ্যাপার্টমেন্টে যেতে হবে। কেন বলুন তো স্যার, কি হয়েছে? খুন হয়েছে আরেকটা। সে কি? অ্যাপার্টমেন্টের দারোয়ান। ধবল? ছেলেটির নাম ছিল ধবল কুণ্ডু। আমার সাথে কথা হয়েছিল। চলুন, আমাদের বেরোতে হবে। কিছুক্ষণের মধ্যেই সুশীলবাবু শ্যামল আর অনুপবাবুকে নিয়ে চারুলতা অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়। গেটের কাছেই অনেক লোককে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিড় সরিয়ে সামনে আসতেই দেখা গেল ধবলের মৃতদেহ। চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর তার গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে তার জামায়। দেখেই বোঝা যাচ্ছিল গলায় ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কাটা হয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্টকে ফোন করা হলে তারা তাড়াতাড়ি চলে আসে। ডাক্তার আবির পরীক্ষা করতে থাকে। এর ফাঁকে সুশীল স্যার প্রশ্ন করতে থাকে, কে সবার প্রথমে এই খুনটা দেখে? সামনে তখন শেখরবাবু বেরিয়ে আসেন। তিনি বলেন, আগে আমি স্যার। আসলে স্যার কারেন্ট চলে গিয়েছিল তো, তাই কি অসুবিধা হয়েছে সেটা দেখার জন্য বেরিয়ে ওই ধবলকে অনেক ডাকাডাকি করি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছিল না। তাই এখানে এসে যখন ওকে ডাকতে যাই তখন দেখি এই অবস্থা। তারপর আমার চিৎকারেই সবাই এখানে আসে। স্যার, আমার এবার কিন্তু সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে, কারণ স্যার এই খুনি এখানেই আছে। কারণ আমি যখন এখানে আসি তখন মেন গেটে তালা লাগানো ছিল, তাই এমনটা বলছি স্যার। হ্যাঁ, সেটা তো আমি আগের দিনই বলেছিলাম। ডাক্তার কি বুঝলেন? স্যার, ভিকটিমের বডিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আচ্ছা, স্যার, আমরা বডিটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যান। তার আগে আশেপাশের জায়গাগুলো একটু ভালো করে দেখে নিন। শেখরবাবু, এই সিসিটিভি ঠিক ছিল তো? হ্যাঁ স্যার। চলুন একবার দেখে নিই। এরপর ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে দেখেন সিসিটিভি ক্যামেরা খারাপ করা হয়েছে। তার মানে খুনি জেনেই এইসব করেছে। কোনো প্রমাণ সে রাখতে চায়নি। তখনকার মতো পুলিশ থানায় ফিরে আসেন, কিন্তু সুশীলবাবু ভারী চিন্তায় পড়ে যায়। 2 দিনের মধ্যে দুটো খুন হয়ে গেল, এখনো তার কোনো খবর পুলিশের কাছে নেই। এমন সময় ডাক্তারের ফোন আসে, আর তিনি বলেন, স্যার, একটা কথা আছে। বলুন। স্যার, যে খুন করেছে তার হাইট বেশ অনেকটাই। কি করে বুঝলেন? স্যার, নিকুঞ্জবাবুকে যে খুন করেছে তার উচ্চতা নিকুঞ্জবাবুর থেকে বেশ বেশি। কারণ খুনি লম্বা না হলে সে কিছুতেই নিকুঞ্জবাবুর মাথার একেবারে সোজায় মারতে পারত না। অন্যদিকে ধবলের উচ্চতা মাঝারি আকারের। ধবলের গায়ের শক্তি খুনির শক্তি অপেক্ষা কম, তাই তো ধবলকে সে খুব সহজেই কাবু করতে পেরেছিল। এবার আপনাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যার উচ্চতা 5.5 ফুটের ওপর, মোটামুটি 6 ফুটের মধ্যে বা 6 ফুট এমন একজন। তাহলে তো আগরওয়াল সাহেব আগেই বাদ, কারণ ওনার শরীর গোলগাল বেঁটে চেহারার। তবে খুনটা উনি অন্য কাউকে দিয়ে করিয়ে থাকতেও পারেন। নজর রাখতে হবে সবার উপর।
এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়, 5 দিন কেটে যায়, 1 মাস, 2 মাস করে 5 মাস পেরিয়ে যায়, কিন্তু পুলিশ খুনিকে ধরতে পারেনি। এমনই একদিন অনুপবাবু এসে সুশীলবাবুকে বলেন, স্যার, একজনকে অ্যান্টিক জিনিসের দোকানের বাইরে অনেকবার দেখা গেছে। কাকে? এই এই যে স্যার, একে। বাহ, তাই নাকি? তা এই ফুটেজ আপনি কোথায় পেলেন? আসলে স্যার, দোকানের বাইরে অনেকবার দোকানের মালিক ঘোরাফেরা করতে দেখেছে। তারপর বেশ কিছুটা সন্দেহ হয়। মেন দরজার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সেখান থেকেই এই ছবি সংগ্রহ করেছি। দোকানের মালিক থানায় ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম, সেখান থেকেই এই খবর পেলাম স্যার। স্যার, আপনি যা যা করতে বলেছিলেন সব করেছি, নজর রেখেছি। সম্ভবত সেই খুনি, কারণ তার উচ্চতা 6 ফুটের কাছাকাছি। সেই সাথে নিকুঞ্জবাবু তার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিল। ধবলের ফোনটা ভাঙা ছিল, যদিও সেই ফোন আমরা রিকভার করেছি, কিন্তু তাতে থাকা কিছু ছবি যেগুলো আমাদের অনেক জরুরি, সেগুলোর অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেগুলো ভালো থাকলে হয়তো আমাদের 5 মাস অপেক্ষা করতে হতো না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি এক কাজ করুন, আজ সন্ধ্যে 7টার সময় অ্যাপার্টমেন্টের সবাইকে উপস্থিত থাকতে বলবেন। বলবেন জরুরি কিছু কথা আছে যা আমি সবাইকে জানাতে চাই। ঠিক আছে স্যার। এরপর যথাসময়ে সবাই এক জায়গায় জড়ো হয়। আগ বাড়িয়ে শেখরবাবুই আগে জিজ্ঞাসা করেন, কি হলো স্যার? এই এতগুলো মাস কেটে গেল আর আপনারা এখনো খুনিকে ধরতে পারলেন না? কে বলেছে? খুনিকে তো আমরা ধরে ফেলেছি, কি বলছেন স্যার আপনি? আর সেই সাথে মূর্তিটাও উদ্ধার করেছি। এই যে সেই মূর্তি। হ্যাঁ? এই কোথায় পেলেন এটা? সেটা তো জানাতে আমি বাধ্য নই, তবে এটা জেনে রাখুন যে এই মূর্তিটা যে নিয়েছিল সে কিন্তু খুনি নয়, খুনি অন্য কেউ। সে কি খুনি অন্য কেউ? তার মোটিভ আলাদা। তাহলে আগারওয়াল সাহেব খুনি না। তবে মূর্তিটা যে উনিই নিয়েছিলেন সেটা বুঝতে পারছি, তবে খুনটা উনি অন্য কাউকে দিয়ে করাতেই পারেন। এরপর তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দোকানে হাত দিয়ে জিভ কেটে বললেন, আরে আরে, রাম রাম রাম, এসব কি বলছেন আপনারা? আমি খুন খারাবার কথা ख्वाब में भी सोचते পারি না, और আপনি শেখর বাবু আমাকে খুনের দায় ফেলছেন। হ্যাঁ, ये सच बात আছে कि ও নিকুঞ্জ বাবুর কাছে থাকা कुछ एंटीक मूर्ति আমার बहुत पसंद था, खास करके वो अष्ट धातुर नटराज मूर्ति, बढ़िया चीज। আমি एज ए एंटीक एडमायरर एंड बिजनेसमैन ওটা खरीदना चाहता था। उन्हीं राजी হলেন না, हमने भी ऑफर बढ़ा दिया था, उन्हीं तब भी राजी হলেন না। बस किस्सा खत्म। এর মধ্যে খুন খারাপ কি আছে? তখন শেখরবাবু আবার বললেন, কিন্তু তাহলে হারুর সামনে আপনি শাসিয়েছিলেন কেন নিকুঞ্জবাবুকে? হ্যাঁ, যে একেবারে ধর থেকে গলা নামিয়ে দেবেন। अरे अरे राम राम, वो सब फालतू बात। अरे उल्टे নিকুঞ্জ বাবুই আমাকে বলেছিলেন যে মূর্তি নিয়ে উনাকে বেশি ডিস্টার্ব করলে উনি আমার নামে পুলিশে কমপ্লেন করবেন। তাই हमने भी गुस्सा होके 2 बात कर दी, लेकिन वो सब खून खराबा में हमी नहीं আছে। সেই অষ্টধাতুর নটরাজ মূর্তিটা কিন্তু মিসিং ছিল, পুলিশ ওটা খুঁজে পেয়েছে। তাহলে কে চুরি করেছিল সেটাও জানতে পেরেছেন। আগরওয়াল কিছুটা বিরক্ত হয়েই বললেন, आप सब मिलके ये मीटिंग बुला के हमको इस खून में फंसाना चाहते हैं ना? और धवल धवल को किसने मारा? हमारे साथ तो धवलेर ভালো রিলেশন ছিল, তাহলে তাকে কে মারলো? আমি সচ বলছি, আমি কোনো খুন করি নাই। থামুন আপনারা, খুনি ধরা পড়েছে। তবে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেই খুনি কিন্তু আগরওয়াল সাহেব নন। কথাটা শোনা মাত্রই আগরওয়াল খুশি হয়ে চিৎকার করে বলে উঠলেন, हाँ, देख लिया तो, अभी इंस्पेक्टर भी बोल दिया हमी खून करी নাই। শান্ত হন আগরওয়াল সাহেব। কিন্তু তাহলে খুনিটাকে? নিকুঞ্জবাবুর কাছে অনেক অ্যান্টিক জিনিস ছিল, এটা সত্যি কথা। আগরওয়াল সাহেব ওগুলো কিনতেও চেয়েছিলেন, নিকুঞ্জবাবু তা দিতেও রাজি হননি। কিন্তু নিকুঞ্জবাবু খুন হয়েছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। तो फिर किस लिए?
এই অ্যাপার্টমেন্টের ভেতর কিছু অনৈতিক কাজকর্ম শুরু হয়েছিল, যেমন ড্রাগ, মাদকদ্রব্য, বেআইনি অস্ত্র সব কিছুই এই অ্যাপার্টমেন্ট থেকে পাচার করা হতো। আর সেই খবর হয়তো নিকুঞ্জবাবু কোনোভাবে জানতে পেরেছিলেন, তাই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে ধবলকে কেন খুন করা হলো? ধবলের ফোনটা আমরা রিকভার করতে পেরেছি, আর তাতেই আমরা কিছু ফটো আর ভিডিও পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে নিকুঞ্জবাবুকে কে খুন করেছে তাকে ধবল চিনে ফেলেছিল। হয়তো খুনিকে ব্ল্যাকমেলও করা শুরু করেছিল ধবল। তার মাঝে কোনোদিন খুনির কাছ থেকে টাকা নেওয়ার সময় সাথে ধবল একটা ভিডিও আর কিছু ফটো তুলে নিয়েছিল। তার থেকেই আমরা খুনির ব্যাপারে জানতে পেরেছি, আর খুনি এখন আমাদের সবার সামনেই উপস্থিত আছে। সুশীলবাবুর কথা শুনে হলঘরে উপস্থিত সকলে একে অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সুশীলবাবু বলেন, তাহলে আপনারা জানতে চান তো খুনি কে? অবশ্যই স্যার। কি দেবাঞ্জন বাবু, আমি ঠিক কথা বলছি তো? কথাটা শুনেই হলঘর থেকে দেবাঞ্জন দৌড়ে বেরিয়ে যেতে গেল, কিন্তু সে আর পালাতে পারল না। অনুপবাবু দরজার কাছেই তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন। অতি সহজেই তাই দেবাঞ্জনের জামার কলার টেনে ধরলেন। দেবাঞ্জন? বিশ্বাসই তো হচ্ছে না। হ্যাঁ, ঠিক বলেছেন, দেবাঞ্জন, যে কারোর সাথে কোনোদিন কোনো ঝামেলায় জড়ায়নি, পাড়ায় যে ভদ্র ছেলে বলে পরিচিত, সেই আসল খুনি। আপনাদের কল্পনার বাইরে ছিল, তাই তো সে এতদিন নিজের অপকর্ম করে যেতে পেরেছে। যাক, সেসব কথা। দীর্ঘদিন ওর জন্য আমাদের চুপ করে থাকতে হয়েছে। হাতে পোক্ত প্রমাণের অভাবে আমরা চুপ করেছিলাম, কিন্তু আর নয়, খুনিকে তার শাস্তি পেতেই হবে। এরপর সুশীলবাবু দেবাঞ্জনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবাই খুবই শকড। এরপর যে যার ঘরে ফিরে যায়। সবাই সিদ্ধান্ত নেয় যে এবার থেকে এই অ্যাপার্টমেন্টে কেউ এলে তার ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে চেক করে তবেই এখানে থাকার অনুমতি দেওয়া হবে, না হলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে। সবাই যে যার ঘরে ফিরে গেছে। হারুকে হয়তো তার বাবুর বাড়িটি ছাড়তে হবে, তাই নিশ্চিন্তে নিজের ঘরে ফিরে এসে জামা কাপড় গোছাচ্ছিল। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করল সুশীলবাবু আর দুজন কনস্টেবল, অনুপবাবু আর শ্যামলবাবু। তাদের দেখে হারু বেশ অবাক। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। সুশীলবাবু বললেন, কি ব্যাপার হারু, এত ঘামছো কেন? আর হাতে ওটা কি? মনে হচ্ছে কোনো মূর্তি, অষ্টধাতুর নটরাজ মূর্তিটা না? না না, কিছু না কিছু না, মূর্তি তো আপনাদের কাছে। অনুপবাবু, জানতো হারুর হাতে ওটা কি আছে দেখুন তো। হ্যাঁ হ্যাঁ স্যার। এবার অনুপবাবু হারুর হাত থেকে টেনে বের করলেন একটি মূর্তি, যা হুবহু নিকুঞ্জবাবুর অষ্টধাতুর নটরাজ মূর্তির মতো। সুশীলবাবু বলে উঠলেন, হারু, তোমার কাছে এই মূর্তি কিভাবে এলো? এটা এটা একটা অন্য মূর্তি, নকল। নকল কি না আসল সেটা আমরা বুঝবো। তুমি কি সত্যি কথা বলবে, নাকি আমাদের অন্য উপায় বের করতে হবে? কিন্তু আপনারা তো মূর্তিটা খুঁজে পেয়েছেন। ওটা তোমাকে হাতে নাতে ধরবার জন্য। নাও এবার বলো, সত্যিটা কি? তুমি যে খুন করনি সেটা কিন্তু প্রমাণিত, তবে মূর্তিটা তুমি চুরি করেছিলে। এবার আর হারু নিজেকে ধরে রাখতে পারল না। কাঁদতে কাঁদতেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, চুরিটা আমি করেছিলাম। আসলে সেদিন দরজায় কারো শব্দ শুনেছিলাম। বসার ঘরেই বাবু বসেছিলেন। বাবুই দরজা খুলতে যান, আমি আর আসিনি এদিকে। এমন সময় কারেন্ট চলে যায়। আমি মোমবাতি নিয়ে আসছিলাম, তখনই বাবুর চিৎকার শুনতে পেলাম। আমি আমি একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম। যখন বসার ঘরে আসি, তখন বাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। আমি তখন কাউকে সেখানে দেখতে পাইনি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। মূর্তিটা আমি বাবুর আলমারি থেকে সরিয়ে রাখি। সন্ধেবেলায়
আগরওয়ালা সাহেব এসেছিলেন মূর্তিটা কিনতে। আমার মনে হলো হয়তো উনি রেগে গিয়ে বাবুকে খুন করেছেন। মূর্তিটার দাম আমি শুনেছিলাম অনেক অনেক টাকা দাম, আর আমারও অনেক টাকার দরকার ছিল। অসুস্থ মাকে ডাক্তার দেখাতে হতো, তাই ওটা নিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমি ছাড়া আমার মার বোনকে দেখার কেউ নেই। হারুর কথা শুনে সুশীলবাবু চুপ। কিছুক্ষণ পর বলে উঠলেন, একটা শর্তে ছাড়তে পারি। কি কি শর্তে? ভবিষ্যতে আর কোনো দিন কোনো রকম অপরাধমূলক কাজের সাথে যুক্ত হবে না। চোখের জল মুছে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি স্যার, কথা দিচ্ছি। আমি কোনো দিন আর এসব কাজ করব না। মূর্তিটা নিয়ে সুশীলবাবু অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলেন।